2024 সালের 11ই ডিসেম্বর এক শীতের সকালে শিয়ালদাহ থেকে আমরা 4 জন 7:42-এর হাসনাবাদ লোকালে চড়ে বসলাম টাকির উদ্দেশ্যে। পথে পেরোতে হবে প্রায় 30টার কাছাকাছি স্টেশন, সঙ্গে স্ত্রী রুম্পা ও 2 মেয়ে রূপসা ও রঙিন। টাকি স্টেশনে এসে ট্রেন পৌঁছালো বেলা 10টার মধ্যে। তারপর টোটো ধরে ইছামতি নদীর ধারে সাথী হোটেল। কেমন ঘুরলাম শীতের সুন্দরী টাকি গুছিয়ে রাখলাম এই ভিডিওতে। এই দেখ ফলগুলো কিরকম হয়েছে। এটা গোল পাতা গাছ, গোল পাতার পাতা লম্বা। এই দেখো কেরম এগুলো ফল নাকি ওগুলো হয়ে রয়েছে, এগুলো ফলই। দাঁড়া এরকম করে যাবি, এরকম করে যাবি। মিনি সুন্দরবনের ঘন জঙ্গলে ধীরে ধীরে আমরা ঢুকছি। দেখতে পাচ্ছেন ওইগুলো থেকেই গাছ হয়, দেখেছো? যেগুলো যে গোল 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 গাছের গায়ে গায়ে দেখছো, ওইগুলো থেকেই এই যে গাছগুলো এখান থেকে বেরোয়। এর মতো ওঠে, নারকেলের মতো। আর কি বললো শুনলে? বলছে যে বাঘ এইগুলো ফাঁকে ফাঁকে ঢুকে থাকে। বলছে না, এখানে নেই। বলছে যে ওই হলুদ আর কালোর সঙ্গে এইগুলো মিশে যায় গোলপাতা গাছে, তখন বাঘকে দেখা যায় না। তাহলে বিপদে পড়ে যাবে। এই যে লেখা আছে। এখানে দেখো টাওয়ার নেই, কেমন একটা হয়ে যাচ্ছে। মিনি সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্য দিয়ে যে পথ করা আছে সেখান থেকে আমরা যাচ্ছি। সামনে নদী, আমরা চলে এসেছি একদম নদীর ধারে মিনি সুন্দরবন দিয়ে। বড় করে তো স্যারেরা লেবু জল খেলে বলবেন, আইসক্রিম খেলে বলবেন। 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন টাকা ফ্রি। গরমে স্পেশাল লেবু জল খান, ফ্রিতে দূরবীন দিয়ে পড়াটা দেখে নেন। আমি যদি রিল বানাতে পারতাম, এখানে কয়েকটা রিল বানিয়ে নিতাম। তো নেও, করো। পারি না তো, শিখে নাও। হ্যাঁ, এই না, এই বুড়ো বয়সে বিভ্রতি চাপিয়ে লাভ নেই। আমরা এবার উঠছি টাওয়ারে। মিনি সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে যে টাওয়ার আছে, সেই টাওয়ারে আমরা এবার উঠছি, যেখান থেকে পুরো জঙ্গলটা প্রায় দেখা যায়।
মিনি সুন্দরবনের গোলপাতার জঙ্গল ঘন জঙ্গলে আবৃত একদম। কেন দাঁড়া, আমরা যাবো তো। আকাশ দেখলে আর ইয়ে দেখলে ভয় লাগে, দেখলে মাঝখানে কি গরম লাগে। টাকির বিখ্যাত কুলেশ্বরী কালীবাড়ি, এটি 400 বছরের পুরনো। এটি হাঁড়িকাঠ, এখানে পুজোর সময় বলি প্রদান হয়ে থাকে। টাকি রাজবাড়ি কুবের, এখানে দুর্গা মায়ের মূর্তি রয়েছে। টাকি রাজবাড়ি এটি। প্রাচীন করিবর্গা আজও সাক্ষী দিচ্ছে এই টাকি রাজবাড়ির অতীত ঐতিহ্যকে। সময় গেছে চলে অনেক, তবু এরা দাঁড়িয়ে আছে আজও অতীতের অনেক কথাকে বুকে নিয়ে। এই সিঁড়িতেই হয়তো কত আগেকার মানুষের পায়ের চিহ্ন পড়েছে, কত ব্যস্ত সময় কেটে গেছে এর মধ্য দিয়ে।
আমরা যাচ্ছি ইছামতির ধার ঘেঁষে ওপারে বাংলাদেশ। ওই যে ওই লোকগুলো যে যাচ্ছে সাইকেল করে, ওগুলো সব বাংলাদেশি লোক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমরা এখন এসে পৌঁছেছি ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়ির সামনে। টাকি থেকে কিছুটা গেলেই ওনার বাড়ি পাওয়া যায়। বাড়ির কাছাকাছি যাওয়া যাক। ওখানে তো থাকে না, মানে এটা এখন পর্যটন স্থান। আমার ছোটবেলার বাড়ি আর কি, শৈশব কাটিয়েছেন হয়তো এখানে। কেউ থাকে না বাড়িতে। আমরা বাড়িগুলো চারিপাশে ঘুরে দেখছি। খুব পুরনো আমলের বাড়ি। একটা জানলা খোলা আছে, জানলার মধ্য দিয়ে পুরনো দিনের এই বাড়িটাকে দেখার চেষ্টা করি। লোহার সিন্দুক পুরনো আমলের, দেখুন খুব দুর্লভ বস্তু, একটি লৌহ সিন্দুক, সাথে পুরনো দিনের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। জানলাগুলো দেখেছি রুষা, কত বড় বড়, পুরো একটা পাল্লার জানলা। লোকেরা লম্বা লম্বা ছিল না তখন, দরজার মতো। দরজাগুলো কত বড় এখন। সিঁদুর দেখেছি, সিঁদুর, তারপর আয়না, ড্রেসিং টেবিল। পুরনো দিনের ঝাড়বাতি এখন তাকে আর কেউ জ্বালায় না, সে শুধু অতীত দিনের স্মৃতি হয়ে রয়েছে। এটা হলো বোধহয় যতদূর সম্ভব স্নানঘর বা বাথরুম। এই যে বাড়িটা দেখানো যাচ্ছে, এই বাড়িটায় গয়নার বাক্সর শুটিং হয়েছিল। সেটা জেনারেল শঙ্কর রায় চৌধুরীর মূল বাড়ির পাশেই। ভেতরে তো দরজা খোলা নেই, সুতরাং যাওয়ার উপায় নেই। এত বড় বেল গাছ দেখেছেন কখনো? এই বেল গাছটা 200 বছরের পুরনো। ও এই যে সামনেটা না, এখানটা কি? ও, মাঝখানটা দেখুন ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা। কীভাবে গেঁথেছিল, প্রথমে গেঁথেছিল চারিপাশ থেকে, তারপর বোধহয় গাছটা উঠেছে। তার মানে অনেক পুরনো, বোঝাই যাচ্ছে। বেল গাছ এত বড় কখনো সাধারণত দেখা যায় না। বেল গাছ আমরা ছোটোখাটোই দেখে অভ্যস্ত, কিন্তু এত বড় বেল গাছ সত্যি খুব দুর্লভ জিনিস। দেখুন পাশে আর একটা বেল গাছ।
যথেষ্ট বড়। এটা হলো তাদের দুর্গা দালান। দুর্গা পুজোর সময় এখানে কাঠামো করে পুজো হয়। এটা কি ওনাদেরই দালান? এটা হলো বলির জায়গা, এখানে বলি দেওয়া হতো। এটা কি কালী পুজোর সময় বলি হতো নাকি? এখন হ্যাঁ, বলির এই হাড়ি কাঠটা কি তখন নিয়ে আসে? লেখা আছে আমাদের কুলপুরোহিত পরম শ্রদ্ধেয় স্বর্গীয় বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়ের পূর্ণ স্মৃতিতে এই ফলক উৎসর্গীকৃত হইল রায় চৌধুরী পরিবার। এমনি খোলা হয় বাড়িটা কাজের সাথে? ওই দুর্গাপুজোর সময় আমার বংশধররা আসে, সে সময় একটু খোলা হয়। এগুলো রাজহাঁস। এটা ব্রিটিশ আমলের নলকূপ, যেটা দেখা যাচ্ছে সংরক্ষণ করা হয়েছে। এই নলকূপটা এখন আর নেই, কিন্তু সেই ভেতরের কাঠামোটা রয়েছে। সাল। এটা নলকূপ পিকনিক স্পট, এটার নামই। মানে এটা হলো বিসর্জন সিনেমার জয়া আহসান যে বাড়িতে থেকে শুটিং করেছিলেন, এটা হলো সেই বাড়ি। খুব চারিদিকে মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন। একটা পুকুর মতো আছে, চারিদিকে গাছ, বিভিন্ন রকম গাছপালা, নির্জন শান্ত পরিবেশ। মাঝখানে গাছটি অনেক বড়, অনেক লম্বা। এসো কাকু, আসো। আমরা এবার মিনি সুন্দরবনে ঢুকছি। ওই জায়গাটা ছিল না যেখানে আমরা নিচ থেকে হরিণ টরিণ দেখলাম? দেখুন চারিদিকটা। আসলে এই অংশের সঙ্গে সুন্দরবনে একটা যোগ আছে, সেই কারণে এটাকে মিনি সুন্দরবন বলা হয়। সুন্দরবনের বাস্তুতন্ত্র এখানেও দেখা যায়। আপনারা চারিদিকে পরিবেশ দেখে বুঝতে পারছেন। সুন্দরী, গরান, গেওয়া এই ধরনের গাছগুলোর আধিক্য এখানে, বুঝতেই পারছেন গাছগুলোকে দেখে। তোমাদের সুন্দরবনে এরকম ছিল না? একটা ছিল তো, ওই যে বললাম না হরিণ দেখা। আমাকে ছবিগুলো পাঠানো যাবে তো? তাহলে হবে না। আরে হ্যাঁ, তাহলে এত পোজ দিয়ে দিই তুমি। দেখুন ভেতরটা কিরকম, ধীরে ধীরে অন্ধকারের মধ্যে আমরা ঢুকছি। আমার মোবাইলে ছবিগুলো আছে, কাউকে ভরসা করি। ধীরে ধীরে গভীর হয়ে আসছে বন। এটা কাকড়া। এটা গোল পাতা, দেখুন এটা গোল পাতা, লেখা আছে কোনটা কোন গাছ। টাকি রাজবাড়ির প্রবেশ পথ।
ঐতিহ্যবাহী টাকি রাজবাড়ি, টাকির অন্যতম পর্যটন স্থল এবং ঐতিহ্যবাহী জায়গা। একটা কাঁকড়া জলের একটু তলায় কিভাবে রয়েছে সেই দৃশ্যটাই এখানে দেখা যাচ্ছে। কাঁকড়াটি কি সুন্দর জলের তলায় রয়েছে, এখানে কাঁকড়া রয়েছে সেই দেখছে। টাকি ঘোষবাবুর বাড়ির এখনো পূজা হয় দালান। এখানে দুর্গাপুজো? কোন জায়গায় হয়? এখানেই হয়। এটা হলো একটা সুড়ঙ্গ যেটা বাংলাদেশের সঙ্গে যোগ ছিল নদীর তলা দিয়ে। এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। আসলে দেখে মনে হয় মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। সেই রকমভাবেই এই জায়গাগুলো আজও পড়ে রয়েছে। দর্শকরা আসেন, দেখেন। অনেক কথা, অনেক ইতিহাস হয়তো এর আছে, আমরা সেভাবে জানি না কিছুই। তারপরে এটা বর্ণা লোকাল, এটা 8টা 8-এর শঙ্খ ছিল, 4 ভূমিকর্ণটা সিরিয়াল ছিল, তারপর কেয়া পাতার নৌকো হয়েছিল, এটা আমার প্রিয় সিরিয়াল ছিল। টাকিতে এই জায়গাটিকে মোহনা বলা হয়। এটা 3টি নদীর মুখ, গঙ্গা নদী, ইছামতি নদী এবং আরও একটি নদী, আমি নাম শেয়ার করে বলতে পারছি না। সেই 3টি নদীর সংযোগস্থলই হলো এই মোহনা টাকি। এই জায়গাটা না,
খুবই পরে বাপরে বাবা, আমরা তো সবাই পাশে এত পলি পড়ে গেছে মাটিতে, এখান থেকে ইট তৈরি হয় এই মাটিগুলো থেকে নিয়ে। ওপারে বাংলাদেশ, এটাই হলো মোহনা। এই যেখানটা স্টিমারটা যাচ্ছে ওই জায়গাটাকেই মোহনা বলা হয়, 3টি নদীর সঙ্গম স্থল। এটা হলো ত্রিশক্তি কালী মন্দির, টাকির বিখ্যাত ত্রিশক্তি কালী মন্দির। টাকিটা এককালে জমিদারি এলাকা ছিল। আজ থেকে 400 বছর আগে এখানে বহু জমিদার একত্রিত বাস করতেন। আচ্ছা, এটা প্রচলিত কথা আছে, টাকির লাঠি, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি বিখ্যাত ছিল। এখানে অনেক টাকির লাঠি অর্থাৎ এখানে অনেক জমিদার একত্রিতভাবে বাস করতেন। তাদের ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য কমল লাঠিয়াল ছিল, সেই জন্য টাকির লাঠি বিখ্যাত। আমাদের এই জমিদারদের প্রতিষ্ঠিত মন্দির আছে ওইদিকে, মা কুলেশ্বরী মন্দির। এই মন্দিরটা 400 বছর আগে জমিদাররা প্রতিষ্ঠা করেন এবং ওখানে যে মা আছেন তাকে আমরা বলি মা কুলেশ্বরী। ওই মন্দিরে সাধন ভজন করতেন আমাদের গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ। উনি একজন তান্ত্রিক, সন্ন্যাসী, জ্যোতিষী, ব্রাহ্মণ ছিলেন। উনি তন্ত্র সাধনার জন্য নির্জনে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন মাত্র 10 বছর আগে। 7 বছর উনি তত্ত্বাবধান করেন। 7 বছর উনি দেহত্যাগ করেছেন। মাত্র 3 বছর দেখাশুনো করে তিনি 7 বছর দেহত্যাগ করেন। ওখানে ওনাকে সমাধি দিয়ে তার মূর্তি বসানো আছে। ওই যে কুলেশ্বরী মন্দিরের কথা বললাম, ওই কুলেশ্বরী মন্দিরে যে মা আছেন তারই প্রতিরূপ মাঝখানে মা কুলেশ্বরী। মূল ভাবনা কালী, কিন্তু আমরা ওনাকে বলি মা কুলেশ্বরী। কুলেশ্বরী কেন বলা হয়? দেখুন, মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে, কালীর ক্ষেত্রে যেটা হয় সামনের দিকে। সেই জন্য ওই মন্দিরে যে কুলেশ্বরী মন্দিরে যে মা আছেন তারই প্রতিরূপ মা কুলেশ্বরী। আর আপনার বাঁদিকে নীল রঙের যে মা আছেন উনি হচ্ছেন ভদ্রকালী বা নীল সরস্বতী। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজোয় শুনেছেন। মা সরস্বতীর আগে এই ভদ্রকালী বা নীল সরস্বতী বিদ্যার দেবী ছিলেন। বাচ্চারা পড়াশুনো করছে না, দুষ্টুমি করছে, তখন এই নীল সরস্বতী কবচ দেওয়া হতো বা ভদ্রকালীর কবচ দেওয়া হতো। ওনার আর একটা পরিচয় হচ্ছে নীল সরস্বতী, তারা মায়ের আর এক নাম নীল সরস্বতী, কিন্তু আপনারা দেখছেন ভদ্রকালী রূপেই দেখছেন। আর আপনাদের ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী মা বগলা। কেউ বলে বগলামুখী, কেউ বলে বগলা সুন্দরী। ওনার প্রিয় কালার হলুদ, হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টান্ন উনি খুব তৃপ্তবোধ করেন। যারা তন্ত্র সাধক মা বগলার অনুমতি এবং আশীর্বাদ না পেলে তারা তন্ত্র সাধনায় বসতে পারে না। একটুখানি লক্ষ্য করে দেখুন, এই মা
কুলেশ্বরী এবং ভদ্রকালীর চোখে চোখে আমরা চোখ রাখতে পারি, কিন্তু মা বগলার দৃষ্টিটা একটু তীর্যক। উনি শত্রু বিনাশকারী দেবী, যার জন্যে উনি এতই পাওয়ারফুল যে আমরা ওনার চোখে চোখ রাখতে পারি না। মা তার দৃষ্টিটাকে একটু বক্র করে রেখেছেন। একটু লক্ষ্য করে দেখুন, মা বগলা বাঁ হাতে একটা মদন অসুরের জীব ধরে আছেন, সবুজ রঙের ওই অসুরের জীব ধরে আছেন। মা এটাই বোঝাতে চাচ্ছেন, হে মানুষ, তোমার জীব এবং বাক্যকে সংযত করো। কেননা ধরুন আপনাকে ডাক্তারে কিছু খেতে বারণ করেছে, আপনি সেইটা খাচ্ছেন, আপনি তাতে আপনার ক্ষতি হচ্ছে। আবার এই মুখ দিয়ে কাউকে এমন একটা বাক্য বললেন, তার সঙ্গে আপনার মনোমালিন্য হয়ে গেল, এমনকি সম্পর্ক হয়তো নষ্ট হয়ে যাবে। সেই জন্যে মা বলছেন, তোমার জীব এবং বাক্যকে সংযত করো। ওই দেখুন মা বগলা যার উপরে বিরাজমান একটা মানুষ শুয়ে আছেন দুহাত তুলে, উনি হচ্ছেন আমি আপনি আমাদেরই প্রতিনিধি। মা, আমাদের তো রত্ন সিংহাসন নেই, সোনার সিংহাসন নেই, তোমাকে কোথায় বসাবো? তুমি আমার মা, জন্ম জন্মান্তরের মা। তাহলে তুমি আমার বুকে হৃদয়ে অবস্থান করো, আমার বাক্য এবং জিহ্বাকে কন্ট্রোল করো, তাহলে আমিও সুখী, জগৎও সুখী। এই তিন শক্তি এক জায়গায় বলে এই মন্দিরটার নাম ত্রিশক্তি মন্দির। সর্বানন্দ গিরি মহারাজ ওনার বড় ছেলে, এখন এই মন্দিরের প্রধান পুরোহিত। ওই যে কুলেশ্বরী মন্দিরের কথা বললাম, কুলেশ্বরী মন্দিরেও উনি পুজো আর্চা করেন যাগযজ্ঞর মাধ্যমে। তিনিও একজন তান্ত্রিক, যাগযজ্ঞর মাধ্যমে মানুষের বহু সমস্যার সমাধান করেন। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? রামপ্রসাদ ঘোষ। আচ্ছা, আপনার পরিচয়? আমি এখানে সেবায়েতের কাজ করি। এটা হলো মালদ্বীপ রিসর্টের রাত্রিবেলার দৃশ্য, খুবই সুন্দর। দাঁড়া রূপসা, এটা করি